এই দেশটা আমার বাপের, তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। নাটক কম করো আসিফ নজরুল, নাটক কম করো সুৎখুর ইউনুস। রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। এই ইউনুস সরকার পতনের জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে। বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুলরা এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন। গেল শনিবার ভারত থেকে 8টি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে লিগেলি, আর এই 8টি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। ভাই, বহুত উপদেষ্টারা দেশ ছেড়া পালাই যাবে, ঘটনা ঘটাই দিয়া আপনি বিপদে পড়বো। আওয়ামী লীগের পুনর্বাসনই ইন্ডিয়ার লক্ষ্য। ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার প্রত্যেকটি রাজনৈতিক দল, ইন্ডিয়ার প্রত্যেকটি জনগণ কেউ কিন্তু আপনাদের সমর্থন করে না, আওয়ামী লীগকে সমর্থন করে। কাজে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে দিনের আলোর মতো সত্য। দেশে গণতন্ত্র ফিরে আসলে আওয়ামী লীগই সরকার গঠন করবে। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো হবে না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করবো, এটাই আমার লক্ষ্য। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই ইউনুস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আরেকটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিক সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কতদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে, সেখানেও তিনি একবারের জন্য বিএনপির বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে। রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে কথা, যে মন্তব্য করছেন, তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। আক্ষেপে সুরেই তিনি বলছেন। আমরা ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কাণ্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের বিপদে ফেলে গেছেন, মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। সে কি সর্বনাশ? আমরা কি সর্বনাশ শব্দটা ইউজ করবো এখানে, নাকি কি চমৎকার, কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনের থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরও কয়েক মাস আগেই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চাই, 48% বলেছিলেন যে জামাতকে চাই। মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে এই যে হিসাবটি, এর মধ্যে দিয়েও বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যাই হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরও শক্তিশালী হয়,
সুবিধাটা আসলে কাদের আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুয়ের জন্য এই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকে বলে আসছে, আপনাদের হয়তো কারোর মনে থাকার কথা, আরও প্রায় 15-16 মাস আগে, অর্থাৎ 2024 5 আগস্টের 1.5-2 মাসের মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমরা জানি না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা, তবে আমার মনে হয় এমনটি হয়তো হবে অদূর ভবিষ্যতে। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনেকেই রাজপথে নেমেছিলেন, যার মধ্যে অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, এটি সত্য কথা। আওয়ামী পরিবারের নেতাকর্মীরাও অনেকে ছিলেন, এটিও চরম বাস্তবতা। তার তো অনেক কারণ ছিল, সেই সব কারণ আর এখন এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তারা কি হলো, ধাক্কা খেলেন, প্রতারিত হলেন চরমভাবে। যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তা তারা আর দেখলেন না। চরমপন্থার উত্থানে নিশ্চয়ই বিএনপিও শঙ্কিত। আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল, অনেক ধরনের নির্যাতন হয়েছে, স্ত্রীরা চলেছে বিরোধী দলের উপর, এগুলো সত্য কথা। কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন তো ছিল না, পশ্চিমাদের নোংরা খেলার জয়কার তো ছিল না। এখন এই বাংলাদেশ অনেকগুলো পরাশক্তির একটা খেলার মঞ্চে তৈরি হয়েছে। আরেকটি জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিক সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কতদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে, সেখানেও তিনি একবারের জন্য বিএনপির বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে, নানান ধরনের সমীকরণ চলছে। কোন সমীকরণটা মিলবে আমরা হয়তো কেউ নিজেদের মতো করে ধারণা করে নিতে পারি। এবং যুক্তরাষ্ট্র যেমন বসে নেই, ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট প্রকাশ করা নিয়ে তো বেশ হইচই শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আবার এটুকু বলে রাখি, ভারতও নিশ্চয়ই বসে নেই। দেশে গণতন্ত্র ফিরে আসলে আওয়ামী লীগই সরকার গঠন করবে। যদি গণতন্ত্র ফিরে আসে, প্রকৃত গণতন্ত্র, মৌখিক গণতন্ত্র না, যে মুখে বললো কার্যক্রমে নাই, প্রকৃত গণতন্ত্র যদি দেশে আসে এবং গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণের প্রকৃত ভোটের মাধ্যমে আওয়ামী লীগই সরকার গঠন করবে। দেখেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করার প্রস্তুতিকালে আমার সামনে একটা নিউজ চলে আসলো। সেই নিউজটা দেখে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, যেভাবেই বলুক, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু যেটা সত্য কথা সেটা তো সবাইকেই বলতে হবে। ঘুরিয়ে পেঁচিয়ে নিজেদের পক্ষে হোক, যেভাবেই হোক, কিন্তু সত্যকে তো সত্যভাবেই বলতে হবে। মিথ্যা দিয়ে তো ধামাচাপা দিয়ে কথা বললে চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ছোট্ট একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এই ছোট্ট অডিও বার্তাটি আমরা শুনি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুনুন সেই বক্তব্যটি। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশের উন্নতি করতে চাই। সাফ কথা, পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন হবে না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশের উন্নতি করবো, এটাই আমার লক্ষ্য। আমাকে ক্ষমতা দিতে হবে, আমি ক্ষমতা চাই, অন্য কোনো কথাই নাই। আমি ক্ষমতা চাই, যেন তেন ভাবে না নির্বাচন হবে, যেন তেন ভাবে না নির্বাচন হতে হবে গণতান্ত্রিকভাবে। দেখেন, আমি প্রথমে যেটা বললাম সেটাই কিন্তু বক্তব্যের মাঝে আমরা শুনতে পেলাম, যে যেন তেন নির্বাচন নাই, নির্বাচন হতে হবে গণতান্ত্রিকভাবে, সুষ্ঠু, সুন্দর, ফ্রি, ফেয়ার এবং বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক উপায় নির্বাচন হবে। গণতন্ত্রের জন্য দেশের নাগরিক স্বাচ্ছন্দ্যের সাথে তার নিজের পছন্দের প্রার্থীকে তিনি বেছে নেবেন, এবং সেইভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। এবং আমি ক্ষমতা চাই, আর আমি ক্ষমতা চাই, ক্ষমতা নিব কি জন্য? আমি দেশের উন্নয়ন করব, আর কোনো কথা নেই, দ্বিতীয় কোনো অপশনই নাই। এই কথাগুলো তো বললেন আওয়ামী সভানেত্রী, তাই না? দেখেন, এই যে কয়েকটা কথা, বক্তব্যটা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে, এর মধ্যে কিন্তু অনেক কথা লুকায় আছে, সারাংশ। কিন্তু এইটাকে যদি আপনি মানে ভাব সম্প্রসারণ করতে চান, এইটাকে আপনি অনেকভাবে আলোচনা করতে পারেন, অনেক কথা বলতে পারেন। 2টা লাইন আপনি 200 লাইনে রূপান্তরিত করতে পারেন। দেখেন, আমি আপনাকে বলি, যখন কারো মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমি এই কাজটা করব এইভাবে, তখন কিন্তু তিনি শুধু যে তার কথার মধ্যে তাই নয়, তার ব্যবহার কাজকর্মের মধ্যেও সেটা ফুটে ওঠে। যেমনটি আপনি যদি আওয়ামী সভানেত্রীর কথা ধরেন, তিনি ক্ষমতায় থাকাকালীনও কিন্তু এরকম কথা বলছেন যে আমি ক্ষমতা চাই, আমি কিচ্ছু চাই না, আমি পাওয়ার চাই, আমি সে পাওয়ার নিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করব। মানে এইটা তার মাইন্ডে সেট আপ হয়ে গেছে, একদম সেট। যেটার প্রতিফলন আমরা কি দেখছি, তার শাসনামলে প্রধানমন্ত্রী থাকাকালীন তার কাজকর্মের মাধ্যমে।
হ্যাঁ, রাজনৈতিকভাবে তিনি হয়তো বা কোনো কি বলে অনেক এরকম কাজ করছেন যে অন্য রাজনৈতিক দলের জন্য একটা দুর্বিষহ হয়ে উঠছিল। কিন্তু এইটুকু আপনি যদি শুধু মাঝখানের এইটুকু আলোচনা করেন যে আমি ক্ষমতা চাই দেশের মানুষের উন্নয়নের জন্য, তাহলে দেখেন তিনি ক্ষমতাকে নিজের কাছে রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গত 15 বছর 7 মাসে কি না করছেন। তার সাধ্যমতে সকল কিছু করছেন। পরিশেষে তিনি ব্যর্থ হলেন কোথায়? ম্যাটিকুলাস ডিজাইনের কাছে। আচ্ছা, 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ তিনি এই কথা বলতেছেন যে তিনি পাওয়ার চান এবং তিনি দেশের উন্নয়ন করতে চান। আচ্ছা, পাওয়ার তো তার 15 বছর 7 মাস ছিল, তখন কি করছেন? তখন তিনি কি করছেন সেইটা যদি আমরা বুঝতে চাই, সেইটা যদি আমরা দেখতে চাই, জানতে চাই, তাহলে সেই 15 বছর 7 মাসের দিকে আমাদের তাকাতে হবে। আপনি রাজনৈতিক প্রতিহিংসাকে আলাদা করে রাখতে হবে। তার ওই বক্তব্য যে দেশের উন্নয়ন, দেখেন দেশের উন্নয়ন তিনি করছেন কিনা। আচ্ছা, আপনার ওইদিকে তাকাতে হবে না। আমি রাস্তাঘাটে বের হওয়ার কথা বলবো না, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ভিজিট করতে বলার দরকার নাই। আপনি সোশ্যাল মিডিয়াতেই দেশের সাধারণ খেটে খাওয়া নিপীড়িত মানুষের বক্তব্য শোনেন। মাত্র 17 মাসে তারা কিভাবে স্পষ্ট ভাষায় মিডিয়ার সামনে বলতে শুরু করছে যে আমরা আগেই ভালো ছিলাম। কেন তারা এই কথা বলেন? ওই যে ওই বক্তব্যের সাথে কাজের মিল ছিল, যার কারণে এখন দেশের সাধারণ মানুষ বলতেছেন যে আগেই ভালো ছিলাম, তাকেই চাই। এই দেশটাকে শান্ত করতে হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে তাকেই ক্ষমতায় আনতে হবে। এটা কে বলতেছে? দেশের সাধারণ মানুষ। যাই হোক, আওয়ামী সভানেত্রীর এই বক্তব্যটা শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি হয়তোবা তার কথা কারো কাছে ভালো না লাগতে পারে, তার কথা বা তার বক্তব্য কেউ বর্জন করতে পারেন, তার বক্তব্যকে মার্ক দিতে গেলে কেউ 0 মার্ক দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু তিনি যেটা বলছেন তার যুক্তিতে যেটা ঠিক মনে হচ্ছে তিনি সেটাই বলছেন। এইটার মাধ্যমে কিন্তু এটাও প্রমাণ হয় যে দেশে যদি গণতন্ত্র আসে এবং দেশে যদি গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন হয়, এখন সাধারণ মানুষ যেভাবে উৎপেতে বসে আছে, সাধারণ মানুষ যেভাবে মনের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করতে শুরু করছে, তাতে সুষ্ঠু ভোট হলে যে আওয়ামী লীগ সরকার গঠন করবে না তার তো কোনো মানে নাই। আওয়ামী লীগ সরকার গঠন করবে, সেই জন্য তিনি বললেন যেন তেন নির্বাচন না, গণতান্ত্রিক নির্বাচন তিনি চান। আর তারপরে তিনি চান ক্ষমতা, এবং ক্ষমতা পাওয়ার পরে তিনি কি করবেন? তিনি দেশের উন্নয়ন করবেন। তার জীবনের ইচ্ছাই দুটা, ক্ষমতা এবং দেশের উন্নয়ন। কিন্তু হয়তোবা তিনি সেটা তার মতো নিজের মতো করে করতে চেয়েছিলেন, সেটা আমরা দেখছি, যার পরিপ্রেক্ষিতে মানে এখন দেখেন দেশের কি অবস্থা। এটার জন্য সবাইকে দায় নিতে হবে, সবাইকে, সরকারি দল, বিরোধী দল, সবাইকে দায় নিতে হবে। ম্যাটিকুলাস ডিজাইনার যারা, তাদেরকে দায় দিলে হবে না। তো তারা তো মূলত দেশটাকে এরকম করতেই তারা ক্ষমতায় আসছে। তারা মবকে বলে প্রেশার গ্রুপ। তারা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবেই হোক আর যেভাবে হোক, তারা তো এখনো ব্যর্থ। কেন ব্যর্থ হবে? রাষ্ট্র কোনো সময় শুনছেন যে রাষ্ট্র ব্যর্থ হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে? না, এটার পিছনে আমরা মনে করি ম্যাটিকুলাস ডিজাইন হয়তো বা আছে। তবে আমি এই দুজনের বক্তব্য আমার কাছে ভালো লাগছে। প্রতিটা লিডার, আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলের লিডার তাদের মনোবাসনা ঠিক আওয়ামী সভানেত্রীর মতো এরকম হওয়া উচিত এবং প্রকাশ্যে বলা উচিত, যে যাই বলো। দেখেন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা কি? রাজনীতি মানুষ কেন করে? ক্ষমতায় যাওয়ার জন্য করে। ক্ষমতায় কেন যাওয়ার ইচ্ছা পোষণ করে? কেন ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ রাজনীতি করে? কারণ ক্ষমতায় গিয়ে তিনি দেশের এবং দশের উন্নয়নের কাজ করবেন, আর সেটা তিনি প্রকাশ্য ভাষায় বলে দিয়েছেন। অথচ দেখেন গত 15 বছর 7 মাস এইটাকেও অপব্যাখ্যা দেওয়া হয়েছে যে দেখেন তিনি শুধু ক্ষমতায় চান, দেশের কি হলো। এখন একটু মিলান আপনি। আমি গতকালকে একটা ভিডিও দিচ্ছি, সেইখানে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দুর্নীতির কথা আমি তুলে ধরছি পত্রিকার রেফারেন্স টেনে। কি হয়েছে? গত 15 বছর 7 মাসে যে অনিয়ম হয়েছে বিসিবিতে, গত 3 মাসে সেইটাকেও ছাপিয়ে গেছে। তাহলে ভাবেন 3 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে 15 মাস তুলনামূলকভাবে তো তারা অনেক ভালোভাবে দেশ চালাইছেন। বাংলাদেশের মানুষের মনোভাব সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে, ধারণা আছে, কোন ধরনের মনোভাব পোষণ করেন তারা। বাংলাদেশের মানুষ যেভাবে বলুন সুযোগ পাইলে কেউই ছাড়ে না। কিন্তু তুলনা যদি করতে চান তাহলে 17 মাসের সাথে 15 বছর 7 মাসের আপনি একটু তুলনা করেন, কার আমলটা ভালো ছিল। আচ্ছা, এগুলো দরকার নাই। আমি যেটা বলতেছিলাম যে প্রতিটা রাজনৈতিক দলের নেতাদের এটাই বাসনা হওয়া উচিত যে আমার লক্ষ্য ক্ষমতা এবং দেশের উন্নয়ন, এবং এটা প্রকাশ্যে বলা উচিত। প্রকাশ্যে বলা উচিত এই কারণে, যদি আপনি প্রকাশ্যে বলেন তাহলে আপনি করতে বাধ্য। ক্ষমতায় গেলে যে আপনার মন মাইন্ড চেঞ্জ হবে, আপনি অন্য কিছু করবেন, তখন আপনি জীবনের তরে আর এই ধরনের কথা বলতে পারবেন না। কিসের নির্বাচন? যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। 50%-এর উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনূসের কোনো অধিকার নাই। কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান? কোন যোগ্যতার বলে? ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতা এসেছে, কোনোদিন অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে? লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে, বা অন্যের দেশ চুরি করতে, বা অন্যের সম্পদ চুরি করতে? আজকে সময়ের লুটপাট, আওয়ামী লীগের সবার বাড়িঘর লুট, আমাদের কোনো আত্মীয় স্বজনের কিচ্ছু নেই, ইটকাটটুকু পর্যন্ত নেই। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সবার বাড়িঘর লুটপাট করেছে। খুঁজে বের করেন সবাই মিলে লুটের মালগুলি কোথায় রাখলো।
লকার ভেঙে, আমার লকার ভেঙে পর্যন্ত ইউনুস গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে, যেখানে আমার দাদি, নানি, আমার মা, আমার মেয়ে বিয়ের, আমার ছেলে বিয়ে, সব, আমার রেহানা, সকলে গয়নাগাটি রাখা ছিল। তাও ইউনুস লকার ভেঙে চুরি করেছে, ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে চুরি করেছে। এটা হলো বাস্তবতা। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে। আমাদের অগণিত নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রায় আমাদের 10,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে ইউনুস হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। একদিন সেই হিসাব বেরোবে, জবাব দিতে হবে। এবং কোথায়, কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মী বাড়িঘর লুটপাট করেছে, কত নেতা কর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ, প্রায় 5-7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আর কারাগার তো ভরে ফেলেছে। কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে? সে তো ছিল না। সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধে যে কটা, সে কটাই। এখন তো মামলাও লাগবে না, অমনি গ্রেপ্তার করো। এ হলো ইউনুসের রাজত্ব। মামলা ছাড়াও গ্রেপ্তার হবে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইউনুস। আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে, আর ওই যে আসিফ নজরুল আরও একটা, এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ। আর একজন হলো পরিবেশবিদ, এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে, সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো, এখন পাথর বেচে পয়সা কামালো। আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে, যে জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে। এই জঙ্গি সন্ত্রাসী ইউনুস এবং তার চেলা চামুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে, সবকিছু ভুলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর যেখানে নৌকা নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে? অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কেন? ভোট দেওয়া তার স্বাধীনতা, মানুষের ইচ্ছা। সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা। কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে, রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চৌধুরী হোক। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ অপরাধটা কি? আওয়ামী লীগের দোষারোপ করা হয় না আমরা নাকি ভোট কারচুপি করেছি, দিনের ভোট রাতে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তা আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আজকে কি হ্যাঁ না ভোট হবে, গণভোট? এই গণভোটের আমরা রেকর্ড দেখেছি জিয়াউর রহমান আমলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই খুনিদের দোষর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করলো। সে তখন সেনাপ্রধান, কারণ বঙ্গবন্ধুকে হত্যার জন্য সে পুরস্কার হিসেবে পেয়েছিল সেনাপ্রধান হওয়ার পদ। একাধারে সেনাপ্রধান, আবার ওদিকে সে তখন আবার নির্বাচন দিল কি হ্যাঁ না ভোট। তখনকার নির্বাচনে 77 সালে সেই হ্যাঁ না ভোটের ইতিহাস যদি দেখেন, তখন হ্যাঁ বাক্স পাওয়া ছিল, না বাক্সে নাকি হদিসই ছিল না। প্রশাসনিক যন্ত্র থেকে শুরু করে সকলকেই ব্যবহার করা হয়েছিল। ভোট পড়তে পড়তে সে ভোট নাকি 110% হয়ে যায়। তো কোনো এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে 110% হলো কিভাবে? তার জবাব কিন্তু জিয়াউর রহমান দিতে পারে নাই। এরপরে আবার আমরা দেখি এখন আজকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে জঙ্গিদের ব্যবহার করে, মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পাড়া দিয়ে ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করেছে, সেও আবার এখন হ্যাঁ না ভোট দিচ্ছে। কিন্তু এই হ্যাঁ না ভোটে তার যে প্রক্রিয়া একই ধরনের, তার রেজাল্টটাও কি সেটাও জানা যাবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে দেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে, যতগুলো অফিস আদালত আছে, সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ ভোট দেবে। এটা কি ধরনের নির্বাচন হলো? কিভাবে মতামত হলো? সেটা আমার প্রশ্ন। ডক্টর ইউনূসকে এই প্রশ্নের জবাব দিতে পারবে যে সে কিভাবে পুরো সরকারি মেশিনারিজ কাজে লাগাচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার বিটিভি থেকে শুরু করে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আর সরকারি কর্মচারী তো আছেই, সকলের কাছে নির্দেশ চলে গেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাও, হ্যাঁ ভোট দাও। তো রেজাল্ট তো হয়ে গেছে, তার কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।